সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। দর্শক, আজ 5ই আগস্ট হাসিনার পলায়ন দিবস। এই পলায়ন দিবসে হাসিনা ভারতের দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করেছে। তিনি ব্যাপক ঢাক ঢোল পেটানো হচ্ছিল যে তিনি সামনে আসবেন, তিনি এই করবেন, তিনি সেই করবেন, অনেক রকমের বিষয়। তো সেই বিষয়টি নিয়ে বেশ আগেই আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, এবং এটি অবশ্যই একটি ইতিবাচক সিদ্ধান্তই বলবো, কারণ হাসিনা যেভাবে উস্কানি দেয় সেই জায়গাটায় তার এই বক্তব্য যত কম মানুষের কাছে পৌঁছায় ততই ভালো। এখানে মত প্রকাশের স্বাধীনতার কিছু নাই, কারণ সে যেভাবে উস্কানি দেয় সেই জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তো এই হাসিনার এই দিল্লি প্রেস কনফারেন্স এবং এই যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হাসিনার ফিরে আসার বাস্তবতা, আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটে, তারপরেও তার যে ফিরে আসার ঘোষণা, তার সবকিছু এই বর্তমান বৈশ্বিক বাস্তবতার সম্পর্কে নিয়ে বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনায় আজকে যোগ দিচ্ছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। প্রথমে আমি একটু বলতে চাই যে শেখ হাসিনা আজকে যেই প্রেস কনফারেন্স করেছেন দিল্লিতে, সেটি আমি মোটামুটি শোনার চেষ্টা করেছি, এবং সেই পুরনো কাসুন্দি, সেই আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমরা এই করছি, মুক্তিযুদ্ধ, দেশ, এইসব নিয়ে ধরেন আমার মনে হয় যে ধরেন ভবিষ্যতে ভারতের যারা সাংবাদিক আছেন তারাও আসলে বিরক্ত হয়ে যাবেন, যেমন বাংলাদেশের মানুষ সাংবাদিকরা বিরক্ত হয়ে গিয়েছিলেন, সেই পুরনো কাসুন্দি। এবং তিনি মূলত তার এই আজকের এই প্রেস কনফারেন্স নিয়ে আমি যদি একটু দেখাই যে একটা যে শিরোনামটি করেছে, আমি যদি দেখাই, সেটি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে ফিয়ার ক্যানট ডিসাইড মাই ডিউটি, শেখ হাসিনা ভোজ রিটার্ন টু বাংলাদেশ ইন ফার্স্ট প্রেসার সিন্স হার আউস্টার। সো মানে ভয় তার দায়িত্ব নির্ধারণ করতে পারে না। তো ভাই, আপনি তো পলাইছেন বাংলাদেশ থেকে, তাই না স্যার? উনি এখন ভয় না, উনি এখন ভয় পান না, এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছেন জাতিকে। পাশাপাশি শেখ হাসিনা ঘুরে ফিরে এই প্রেস কনফারেন্সে বেশ কয়েকজন সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন যে আপনি কবে ফিরবেন। শেখ হাসিনা বলছে টাইম উইল কাম, ইউ উইল গেট অল আনসার। তার কোনো সুনির্দিষ্ট তারিখ নেই, যদিও পৃথিবীর বিভিন্ন দেশে 3রা ডিসেম্বর হাসিনা ফিরবে এমন ভাবে তারা শপথ নেওয়া শুরু করছে যে আমরা হাসিনার সঙ্গে দেশে যাবো, ইত্যাদি ইত্যাদি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সরকারের সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা বিহাইন্ড দ্য সিন, অথবা তার যে দেশে ফিরে যাওয়া, তার যে সবকিছু নিয়ে। সে বলেছে যে এটা সরকারের বিষয় না, এটা আমার বিষয়। সেই অ্যারোগেন্সি তার কথার মধ্যে আছে, এবং তিনি ঘুরে ফিরে দায়ী করেছেন তিনি মানে অবৈধ সরকার, এই যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেটিকে নিয়ে উগ্রপন্থী ও বিদেশি সমর্থিত শক্তি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এমন একটি বক্তব্য দিয়েছেন। তবে সুযোগ ছিল 24শে জুলাই আগস্টে শেখ হাসিনা যেভাবে গণহত্যা চালিয়েছে, যেভাবে দমন পীড়ন করেছে, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা, আমরা বলবো যে সেই জায়গাটায় শেখ হাসিনা দুঃখ প্রকাশ করার একটা সুযোগ তৈরি হয়েছিল, ক্ষমা প্রার্থনার একটা সুযোগ তৈরি হয়েছিল। সেটি করে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি সাফাই গিয়েছেন যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নাকি পুলিশ এই কাজটি করেছে, আইন শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, কিন্তু তার এই গণহত্যা দমন পীড়ন নিয়ে তিনি কোনো বক্তব্যে কোনো দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা যেই সুযোগটি ছিল, তিনি সেই সুযোগটি আমি বলবো যে আবারও হাতছাড়া করেছেন। কারণ তার ক্ষমা চাওয়ার, তার দুঃখ প্রকাশ করার, তার মাফ চাওয়ার কোনো বিকল্প নাই। তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না এটা অনেক পরের বিষয়। স্যার, আপনি কিভাবে দেখেন এই যে আমি যে প্রাথমিক ইয়েটা বললাম, তাতে আপনার কি মনে হচ্ছে যে হাসিনা আদৌ কি ফিরবে, বা তার এই বক্তব্যগুলো আমি যেটা বললাম আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ কনক, খুব ঠিক সময় তুমি আমাকে ডেকেছো। দেখো, এই ডাইনি, এই মানুষরূপী যে ডাইনি যে সব কথা বলে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গলাই শুনতে চায় না। ওই যে আওয়ামী সমর্থক কিছু রয়েছে, কুলাঙ্গারের দল বাংলাদেশে, যারা ফ্যাসিজমের শুধু না মাফিয়া গোষ্ঠীর প্রতি তাদের যে আনুগত্য, তারা জানে না, বোঝে না যে আজকে যখন শেখ হাসিনা এই ডাইনি কথা বলছিল, ঠিক ওই সময় আমি গণভবনের সামনে দিয়ে আমি বাসায় ফিরছিলাম এবং অবাক হয়ে গেলাম, হাজার হাজার মানুষ এবং সাধারণ মানুষ তারা গণভবনের গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য কত ব্যাকুল, কত মানুষ বলছে যে আজকে যখন প্রধানমন্ত্রী এটা ওপেন করলো, তাহলে আজকে না কেন, আমাদের যে খত রয়েছে, আমরা যদি আজকেই না যেতে পারি তাহলে কি লাভ। অনেক দূর ডিস্ট্রিক্ট থেকে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছুটে এসেছে
এবং গণভবনের চারদিকে যে রাস্তা, এই পাশে ওই পাশে সমস্ত জায়গা জনাকীর্ণ হয়েছিল। পরে আমি রাত্রের নিউজে দেখলাম যে মানুষ কিন্তু যেই ঠেলে ঢুকে গিয়েছে আত্মীয় স্বজনরা, এবং তাদের আচরণ ছিল অত্যন্ত ভদ্রচিত। তাদের অনেকে সাক্ষাৎকারে কেঁদে ফেলেছে, মহিলারা, মা, এবং তারা বলল যে এই যন্ত্রণা আমরা ছাড়া আর কারা বুঝতে পারবে। তারা বলছে আমরা এখানে যা যা রয়েছে এই স্মৃতি জাদুঘরে, এর চেয়ে আরো অনেক বেশি থাকা উচিত ছিল। আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছি। সুতরাং এই যে হাসিনা, যে আজকে কি একটা মানবরূপী শয়তান, তার মধ্যে কোনো অনুশোচনা নেই, একই মিথ্যাচার, একই মানুষ এরকম হতে পারে কিভাবে, আমার তো অবাক লাগে। আমি বিংশ শতাব্দীর অনেক ফ্যাসিস্ট জার্মান জেনারেলস, তাদের বিচার প্রক্রিয়া পড়েছি, দেখেছি, নিউরেমবার্গ ট্রায়ালস এর পড়েছি, সেখানেও কিন্তু এর মতো এত মিথ্যাচার, এত ব্যভিচারী মহিলা কখনো দেখা যায়নি। আর ঠিক ইকুয়ালি মানে চরিত্রহীন হচ্ছে এর সমর্থকরা। এই যে এমনকি ঢাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কিছু কুলাঙ্গার শিক্ষক যারা সিগনেচার ক্যাম্পেইন করে তার দেশে ফেরার দাবি করেছে, এদের বিচার করা উচিত। জনগণ দাবি করবে এদের বিচার করতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে আমাদের দেশে যে ছড়িয়ে রয়েছে যারা বিবেকবান মানুষ, তারা কখনো এটা ছেড়ে দেবে না। হাসিনা এখন আমাদের যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে, স্পষ্ট তারা অবস্থান ব্যক্ত করেছে যে তাকে অবশ্যই, অ্যাটর্নি জেনারেল এটা বলেছে যে ঢাকায় ফেরার সাথে সাথেই তাকে শি উইল বি টেকেন ইন আন্ডার অ্যারেস্ট, এবং তাকে একেবারে যে বলা হয়েছে যে যেই সেলে তারা রাখার কথা, কন্ডেম সেল, সেখানে তাকে তার অবস্থান নিতে হবে। সে অ্যাপিল করতে পারে, আবার তার নানা রকমের যে ফাঁক ফোকর রয়েছে আপনার বিচারের প্রক্রিয়ায়, সেগুলো সে ব্যবহার করতে পারবে। কিন্তু আমি আপনাকে একটা কথা নিশ্চিত ভাবে আশ্বাস দিচ্ছি যে বাংলাদেশে এই যে স্মৃতি জাদুঘরটা খুলে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেক স্মৃতি নিয়ে আসবে। এই জাদুঘরটা, গণভবনকে জাদুঘরে কনভার্ট করাটা বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডিসিশন আমি মনে করি। মানুষ যখন চিন্তা করে এবং দেখে কি হয়েছিল, একটা বিবেকবান মানুষের কাছে অশ্রু সংবরণ করা খুব কঠিন। এমনকি যারা ক্ষমতাধররা রয়েছে তারাও এখন উপলব্ধি করতে পারছে। তবে স্যার, আপনি যদি বলছেন যে শেখ হাসিনার ফিরে আসা কিন্তু শেখ হাসিনার উপরে নির্ভর করবে না, শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা হবে, যেহেতু তিনি মানে ভারতে তিনি কোন লিগ্যাল স্ট্যাটাসে আছেন এটিও ভারতের সাংবাদিকদের প্রশ্ন। এবং ধরেন যে তিনি চাইলে তো ফিরে আসতে পারবেন না, বাংলাদেশ অলরেডি তাকে হস্তান্তর করার চিঠি পাঠিয়েছে, ভারত সরকার হস্তান্তর করবে। একজন আসামি হিসেবে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে ভারতে যেয়ে পুলিশ গ্রেপ্তার করবে এবং তাকে নিয়ে আসবে। এমন না যে আমি 10টা প্লেন নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম, আমি বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকে গেলাম, আমার সাথে কয়েক হাজার মানুষ নিয়ে ঢুকলাম, মিছিল করলাম। নো, আমার মনে হয় না সেই সুযোগ তার সেখানে আছে। তো এই যে স্যার শেখ হাসিনা যে আসার কথা বলছে, কেন বলছে আপনি কি মনে করেন? যে হঠাৎ করে দেখেন, জি, পুরো বিষয়টাই কিন্তু একেবারে ফিকটিশিয়াস। মানে সে একটা নাটক উপস্থাপন করছে। প্রথমত লক্ষ লক্ষ টাকা ঢেলে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা ঢেলে দেওয়া হয়েছে এই যে এখানকার শেখ হাসিনার ফিরে আসার প্রক্রিয়ার একটা ব্যাকড্রপ তৈরি করার জন্য। এই যে বাংলাদেশের কিছু অদ্ভুত তথাকথিত জার্নালিস্ট নামধারী দুর্বৃত্ত, যেমন তার মধ্যে প্রথম সারিতে রয়েছে এই নবনীতা চৌধুরী, যে অ্যাবসলিউটলি বোগাস, একদম একটা অশিক্ষিত মহিলার মতো সে বারবার শেখ হাসিনার ফিরে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরে। কলকাতা মিডিয়া, ভারতীয় বিভিন্ন রকমের যে প্রভাবশালী তথাকথিত সাংবাদিক, যেমন গৌতম লাহিড়ী, তারপর ওই কলকাতা বেসড এইসব জার্নালিস্ট, এদের ইন্টারভিউ নিচ্ছে। বাংলাদেশে আরো কিছু লোক রয়েছে যারা এখন ওই নবনীতার গলার স্বর এবং বলার ভঙ্গি নকল করা শুরু করে দিয়েছে। এরকম একজন বেশ সিনিয়র জার্নালিস্ট রয়েছে, সে আবার এখানে বসে কিনা আমি জানি না। তবে আমার মনে হয় এই নবনীতা চৌধুরীর নাগরিকত্ব বাতিল করা উচিত। সে যে বাংলাদেশের কত বড় শত্রু, কত বড় পাপিষ্ঠ, সেটা বোঝা যায়। এবং এই কারণেই কিন্তু হাসিনা, এই যে আপনার যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, হাসিনা যে বলছে যেসব কথা, এবং তার সাথে ওই যে টফেল সহ বিভিন্ন আওয়ামী লীগের লোক যারা এই কলকাতায় অবস্থান করে বেশিরভাগ সময়, এবং তারা এখন আজকে এই যে একটা তথাকথিত সাউথ এশিয়া কি ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন দিল্লিতে, এখানে বলে, এটা আমার মনে হয় অ্যাবসলিউটলি বোগাস। এদের আর আরেকজন হচ্ছে ওই যে জিউইশ সমর্থক, কি যেন শোয়েব চৌধুরী বোধহয় তার নাম, হ্যাঁ, এই যে একজন বাংলাদেশি,
তথাকথিত ওই ইসরায়েলি সিটিজেন বোধ হয় এই শোয়েব চৌধুরী, স্যার, এই লোক। হাসিনা স্যার প্রোপাগান্ডা মাস্টার। হাসিনা হ্যাঁ, হ্যাঁ, আওয়ামী লীগ এবং হাসিনার চেয়ে এই সেরা কেউ নাই। কিন্তু স্যার আমি একটা বিষয় জানতে চাই, ধরেন আপনি যেটি বলছিলেন যে ওই ইন্ডিয়ান কিছু থার্ড গ্রেডের জার্নালিস্ট নিয়ে দেখলাম ব্যাপক মাতামাতি চলছে, এক সুবীর ভৌমিক, তারপরে আরো কিছু আছে, নামও বলতে চাই না। এরা আপনার হচ্ছে এমন ভাবে মানে মোর দেন হাসিনা ইনফরমেশন তাদের কাছে আছে, এমন একটা ভাবে কথা বলতেছে আর কি। এক্স্যাক্টলি। তারা সব জানে তারা কি হচ্ছে। তো ভারত স্যার হাসিনাকে কিভাবে ব্যবহার করছে আপনি কি মনে করেন? মানে বর্তমান ভারত তো অ্যাবসলিউটলি, মানে তার, দেখেন ভারতের যে ইমেজ, বিশ্বব্যাপী ইমেজ ছিল, এই বিজেপির এই মোদী সরকারের যে দুশ্চরিত্র রূপ, হিন্দুত্ববাদী রূপ, যেটা চরম মানে একটা ধর্মীয় উন্মাদনা ভিত্তিক রূপ প্রকাশ পেয়েছে বিশ্বব্যাপী। আপনি দেখেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ওয়েস্টার্ন মিডিয়াতে একেবারেই ভারতকে তুলোধুনো করে দেয়। আজকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া কোনোভাবেই হাসিনার এই অবস্থানকে সমর্থন দেয়নি। তার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা ইনডিরেক্টলি, এমনকি ব্রিটেন, এই যে ইউরোপের দেশগুলো, এমনকি ব্রিটেন যারা বলতে গেলে মানবাধিকারের প্রাচীর গড়ে রাখে, তারাও কিন্তু হাসিনার মৃত্যুদণ্ডের ব্যাপারে একটা কথাও বলে। তার মানে তাদের নীরব সমর্থন রয়েছে। এবং এই যে তথাকথিত হাসিনা পুষ্ট ইয়ে কুলাঙ্গার একটা শোয়েব চৌধুরী, এই ইসরায়েলি সিটিজেন, এই ইসরায়েলকে সমর্থন দিয়ে রিকগনিশনের কথা মাঝে মাঝে প্রেসক্রাইব করে, এই লোকটা যে কি মিথ্যাচার ছড়াচ্ছে কল্পনা করা যায় না। বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ একেবারে আয়রন ক্ল্যাড ইউনিটি, এবং এখানে কোনো ডাউট করার, কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই। আপনি দেখেন আমাদের আজকে মাঝে মাঝে কিছু অঘটন ঘটে, যেমন আজকে বিকেল বেলায় এই ছাত্র শিবিরের সাথে রাষ্ট্রপতির সামনে একটা অনুষ্ঠানে ছাত্র দল এর মধ্যে একটা সংঘাত শুরু হয়। এর কারণ ছিল যে যেই ভিডিও ক্লিপিংসটা দেখাচ্ছিল বিরাট অডিটোরিয়ামে চীন মৈত্রী, সেখানে কিছু ঐতিহাসিক তথ্য ভুল করা হয়েছে। এবং ন্যাচারালি এনপিসি, যে ছাত্র সংগঠন যারা রাজনীতি করছে, তারা প্রোটেস্ট করছে, এবং একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন হয়েছে। এবং যা ঘটার, কিছু ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটস ছিল, এমনকি ওই ভারতের ওই বৃদ্ধ অ্যাম্বাসেডর কি ত্রিবেদী নাকি নাম, সেও ওইখানে বসা ছিল। কোন বুদ্ধিতে যে সে আসছে আল্লাহ বলতে পারবে। তবে সেও দেখলাম ওরা হেঁটে বের হয়ে গেল। এরকম কিছু আনপ্লেজেন্ট একটু ঘটনা ঘটেছে আজকে, কেননা ইতিহাসের ঠিক প্রজেকশন হয়নি। এবং এই যে হাসিনা ব্যাপারে দেশে রক সলিড ইউনিটি, আজকে প্রত্যেকটা মন্ত্রী, তারিক জিয়া আজকে নিজে যেভাবে বলেছে, যেভাবে আপনার বিধ্বস্ত পরিবারগুলোকে কাছে এগিয়ে এসছে, এখানে হাসিনা কিভাবে কল্পনা করে তার প্রতি কোনো রকমের অনুকম্পা, বা আওয়ামী লীগকে কোনোভাবে কোনো রকমের অনুকম্পা দেখানো হওয়ার বাংলাদেশে তো কোনো প্রশ্নই ওঠে না। এবং এই যে আপনি দেখেন এই জার্নালিস্ট গুলো, সো কল, এদের জার্নালিস্ট বলবো না, এরা হচ্ছে প্রোপাগ্যান্ডিস্ট, পিওর ইয়েলো জার্নালিজম। এই শোয়েব চৌধুরী বলেন, নবনীতা বলেন, তারপরে ঢাকা বেসড কিছু অদ্ভুত জিনিস, যেমন ওই যে কামাল কি জানি, মুস্তফা কামাল, এগুলো মানে একেবারে ফাটা বাঁশের মতো চিৎকার করে। কিন্তু এদের কোনো গ্রহণযোগ্যতাই নাই। এরা রাস্তায় বেরোতে পারবে না, যদি ঢাকা থেকে তো পালিয়েছে এরা। এবং এই পুরা জিনিসটাই কিন্তু যে ন্যারেটিভ এরা ছাড়ছে, পুরা মিথ্যাচারে ভর্তি, সত্যের সাথে কোনো মিলও নাই। স্যার আমি একটা প্রসঙ্গে যেতে চাই, যে ধরেন হাসিনার এই ডিসেম্বরে আসবো এই জাতীয় একটা ঘোষণার পরে আপনি জানেন যে মার্কিন বিশেষ দূত বাংলাদেশে এসেছেন। তিনি ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে একটা। তারপর তার যে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ কিন্তু ডুগডুগি বাজাচ্ছিল যে আমেরিকাও বোধহয় সমর্থন দিল, বোধহয় হাসিনার ফিরে আসার ব্যাপারে বিশেষ বার্তা বা সতর্কতার জন্যই হয়তো এই দূত এসেছেন। তো সবকিছু মিলিয়ে এই যে এটাকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন, আপনি আন্তর্জাতিক সম্পর্কে যে সে আলোকে যদি একটু বিশ্লেষণ করেন আমাদের দর্শকদের জন্য ভালো হয় বুঝতে। ধন্যবাদ। এটা ইম্পর্টেন্ট, আপনার স্পেশালি নর্থ আমেরিকান অডিয়েন্স বা ওয়েস্টার্ন অডিয়েন্স, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এটা জানা উচিত। সার্গিও বোর কিন্তু ঢাকায় এসে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তারপরে তিনি বের হয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, জাস্ট কয়েক মিনিট সময় ছিল, তিনি বললেন যে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ওয়াশিংটনে ইজ বিং ট্রিটেড উইথ দ্য হাইয়েস্ট রিগার্ড, সর্বোচ্চ সম্মানের সাথে, এই কথা দিয়ে তিনি শুরু করেছেন। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় এই যে ডক্টর খলিলের সাথে তার যে কনভারসেশন হয়েছে লেস দেন অ্যান আওয়ার, সেখানে পূর্ণ সৌহার্দ্য ছিল, এবং আগামীতে আমেরিকার ইনভেস্টমেন্ট নিয়ে তাদের প্রায় বেশিরভাগ আলাপচারিতাটা সময় তারা অতিবাহিত করেছে।
আমাদের ডক্টর খলিল হি হ্যাড এন এজেন্ডা অ্যাবাউট ফিউচার ইউএন আমেরিকান ইনভেস্টমেন্ট, এবং আমাদের বাংলাদেশে যে চুক্তিগুলো ছিল সেটাকে আরো বেশি গ্রহণযোগ্য। আপনি দেখেন এই যে সার্গিও গোর এটাও মিডিয়াকে বললো যে বাংলাদেশে ট্রাভেল স্ট্যাটাস 3 থেকে 2 নামিয়ে এসছে। তার মানে বাংলাদেশ এখন মাচ মোর ফ্রেন্ডলিয়ার সেফার প্লেস ফর আমেরিকানস। তাছাড়া তারিক জিয়ার কথা শোনা যাচ্ছে যে উনি নাকি এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও যাচ্ছেন, তাকে ইনভাইট করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। এবং এগুলো হচ্ছে আসল সত্যি কথা, কারণ এগুলো সার্জিও গোরের মুখ থেকে বের হয়েছে। এরপর আপনি আর কি বলতে পারেন? তারপর ডক্টর খলিল যেসব উত্তরগুলো দিয়েছে সেখানে কিছু কিছু না সূচক অবস্থান তিনি নিয়েছেন। কেন নিয়েছেন এজন্য যে ওই সাংবাদিকদের মধ্যে কিছু ছিল যারা তাকেই প্রভোগ করছিল, যে এই যে দেখা হয়েছে, তারপর আলোচনা হয়েছে হাসিনাকে নিয়ে। অ্যাবসলিউটলি মিথ্যা কথা। এবং আমি ডক্টর খলিলকে অনেক ভালোভাবে চিনি। তিনি একজন শুধু মেধাবী, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ব্যাচে প্রথম হওয়া ছাত্রই না, এই যে 22 বছর তিনি কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউনাইটেড নেশনসে, তার প্রচুর মানে নির্ভরশীল রয়েছে, বন্ধু রয়েছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে, আমেরিকান ইন্টেলিজেন্সে। এবং আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে খলিল যখন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে কয়েকদিন পরে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন সবাইকে তার পক্ষে নিয়ে আসতে সক্ষম হবে। আপনি চিন্তা করেন, গতকালই আমেরিকান এই যে প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল ঢাকায় চলে আসছে, এবং ঢাকায় এসে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছে বাংলাদেশে আমাদের নৌবাহিনী প্রধান, যিনি একজন অত্যন্ত স্বনামধন্য মেরিটোরিয়াস একজন নৌবাহিনীর অফিসার, যার রেকর্ড দেখলেই আপনি বুঝতে পারবেন যে অল থ্রু ফার্স্ট। তার সাথে আমেরিকান প্যাসিফিক কমান্ডারের অত্যন্ত অকৃত্রিম মিটিং হয়েছে। তারপর আপনার আমাদের সামরিক বাহিনীর নেতৃত্ব। জি, আমার স্যার যেটা হচ্ছে যে আমরা আসলে ভারতের যে দাসত্বের শৃঙ্খল হাসিনা আমাদের গলায় বসিয়ে দিয়েছিল, আমরা সেখান থেকে বের হয়ে আসতে হবে। এখন আমেরিকার সাথে আমাদের বন্ধুত্ব, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব, চীনের সাথে আমাদের বন্ধুত্ব, এই জায়গাগুলো আসলে আমরা বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের আসলে এখন কূটনৈতিকভাবে আমরা কতটুকু ব্যালেন্স করতে পারবো, সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আপনি কি মনে করেন স্যার? জি, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, যদিও এই যে কিছু এই যে ভারতীয়রা, তার জার্নালিস্টরা, ভারত সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের ফরেন পলিসির অর্জনগুলোকে ডাউনগ্রেড করছে, করছে, কিন্তু আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ ইম্পর্টেন্ট একটা টার্নিং পয়েন্ট। আমরা ভারতের আজকেই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী, আমি স্ক্রলে দেখলাম টেলিভিশন সেট গুলায়, বলেছে যে বাংলাদেশ আর কখনো ভারতের ওই নিয়ন্ত্রণে কোনোদিন ফিরে যাবে না। এই যে ওই কথাগুলো উনি বলছেন, কতখানি কনফিডেন্স তার ভিতর রয়েছে যে বলেছে যে কোনোদিন ভারতের ওই নিয়ন্ত্রণে আর ফিরে যাবে না। এর অর্থ কি? এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, আভ্যন্তরীণ বাস্তবতা যাই হোক না কেন, রাজনৈতিক বাস্তবতা, কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা সত্যি কথা বলতে কি, আমি যে মনে করি একজন শিক্ষক হিসাবে, পররাষ্ট্রনীতি বিশারদ হিসাবে, আমি তো বলবো যে এই যে ভারতের কবজা থেকে বের হয়ে আসা, এটা প্রমাণ করে আমরা আমাদের পররাষ্ট্রনীতির স্বর্ণযুগে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, এটা একটা স্বর্ণযুগ এই অর্থে যে আজকে আমাদের ঢাকা শহরে চীনের রাষ্ট্রদূত, যদিও সার্গিও গোর ছিল গত কয়েকদিন টক অফ দ্য টাউন, কিন্তু চীনের রাষ্ট্রদূত অত্যন্ত কনফিডেন্টলি সারা শহরে বিভিন্ন সেমিনার, কনফারেন্স এবং বিভিন্ন রকমের মিটিং, এমনকি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও তার মিটিং হয়েছে ওই একই দিন যেদিন সার্গিও গোর এসে তার সাথে দেখা করেছে। চীনের রাষ্ট্রদূত এত শক্তিশালী অবস্থান নিয়ে ঢাকায় চীনের যে সহযোগিতার কনফিডেন্স, অ্যাসিওরেন্স ব্যক্ত করছে, যে এটা আগে আমরা কখনো চীনের আচরণে দেখিনি। চীনকে বলা হয় যে চীন নাকি খুব ব্যবসায়ী, চীন আমাদের সাথে কিছু আমাদের প্রাক্তন রাষ্ট্রদূত বলে যে চীন প্রত্যেকটা টাকা পয়সা হিসাব করে চলে, কিন্তু হিসাব করে চলেছে কার সময়? চলেছে ওই ধৃষ্টতাপূর্ণ হাসিনার বিশ্বাসঘাতকতার সময়। তখন ওই ফরেন অ্যাম্বাসেডর রহমান সোমান তার গ্রুপ নিয়ে, ওই মুন্সি ফয়েজকে নিয়ে যখন চীনের রাষ্ট্রদূতের সাথে বোঝাপড়া করতে গেছে, চীনের রাষ্ট্রদূত তাকে একেবারে ব্যবসায়িক পথ দেখিয়ে দিয়েছে, সেটা হাসিনার সময়। কিন্তু আজকে চীনের রাষ্ট্রদূতের মুখের ভাষা একদম পরিবর্তিত। আজকে বাংলাদেশের জেনুইন ফ্রেন্ড হিসাবে যে কোনো সাহায্যের জন্য এগিয়ে আসার প্রতিজ্ঞা। আমি তো শুনেছি তিনি এটাও ফরেন মিনিস্টারকে ব্যক্ত করেছে যে যদি কোনো অসুবিধা হয় রোহিঙ্গাদের ভবিষ্যৎ যে ব্যয় বহন করার ব্যাপারে আমেরিকা যদি কোনো আপত্তি তুলে, তাহলে সেই সমস্ত ব্যয় চীন বহন করবে। চিন্তা করেন, তার মানে আমাদের ডক্টর খলিল
এই যে আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, যেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে সার্গিও গোর যে যে অত্যন্ত শক্তিশালী গ্রহণযোগ্যতা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে। তারপর চীন যেভাবে কনফিডেন্টলি চাইনিজ অ্যাম্বাসেডর ঢাকায় তার যে চীনের প্রজেক্ট গুলো নিয়ে আলোচনা করছে, বিসে গিয়েছে, বিআইএসএস এ এবং অন্যান্য জায়গায় যে তিনি সরাসরি বলছে, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে আমরা ভারতীয় প্রভাবমুক্ত হতে পারছি। ভারতের এই রাষ্ট্রদূত, যিনি কিভাবে আমি জানি না, কোনো ওই ওয়েস্টিনে যে সাক্ষাৎকার নিয়েছে, দেখা করেছে সার্গিও গোরের সাথে, তারপর শুনেছি সাবের হোসেন চৌধুরীও দেখা করেছে, এগুলো কিন্তু অ্যাবসলিউটলি কার্টসি কলস। এবং আমার মনে হয় আমেরিকান অ্যাম্বাসেডর যে সার্গিও গোর একেবারেই কোন রকমের ভারতীয় যে যে এজেন্ডা, এটা তুলে ধরার প্রশ্নই ওঠে না, কারণ তাকে সম্পূর্ণ ব্রিফ করেছে ঢাকায় যে আমাদের বাংলাদেশে যে আমেরিকান রাষ্ট্রদূত হেন্ডারসন, তিনি কিন্তু আগে ঢাকায় থেকেছেন 2 বছর, এই তারপরে তার শেষ পর্বে তিনি এখন রাষ্ট্রদূত হয়ে এসেছেন। তিনি বাংলাদেশের এক বিরাট বন্ধু, এবং এই যে ভারত যে আমেরিকাকে ব্যবহার করতে চায়, এই বিষয়ে তার অত্যন্ত স্পর্শকাতর অবস্থান রয়েছে। এগুলো আমি জানতে পেরেছি আমাদের কূটনৈতিক সোর্স থেকে। আমার খলিল আমার সমসাময়িক আমার বন্ধু, আমি তার মাধ্যমে সরাসরি জানতে পারি। হ্যাঁ, এবং এটা এই যে হেন্ডারসন যে আমেরিকান অ্যাম্বাসেডর, সে সার্গিও গোরকে সম্পূর্ণভাবে ব্রিফ করেছে। সে এটা সার্গিও গোরকে বোঝাতে পেরেছে যে ভারতে তাকে যেসব কথা বলা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ ভারতীয় একটা কনস্পিরেসি, যে বাংলাদেশকে আবার ভারতীয় নিয়ন্ত্রণে আনতে এবং চীনের সাথে আমাদের যে সম্পর্ক গড়ে তুলছে, সেই ব্যাপারে আমেরিকান অ্যাম্বাসেডর ঢাকায় অ্যাবসলিউটলি সহমর্মিতা দেখিয়েছে। কোন রকমের আপত্তি আমেরিকার দিক থেকে তো আসেই নাই, বরং তারা এটাকে একটা পজিটিভ ইম্প্যাক্ট হিসাবে দেখছে যে ভারতের প্রভাব বলয় থেকে বের হয়ে আসতে বাংলাদেশের যে প্রয়োজনীয় সম্পর্ক স্থাপন করা উচিত চীনের সাথে, সেটা ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত সম্পূর্ণভাবে এটা গ্রহণ করে। এবং আমি বিশ্বাস করি যে সার্গিও গোরও কিন্তু সম্পূর্ণ নিয়ে ঢাকা থেকে ফিরে গিয়েছে। স্যার, আজকে যে প্রেস কনফারেন্স হয়েছে হাসিনার দিল্লিতে, সেই প্রেস কনফারেন্সে সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তারপরে আমি সাকিব আল হাসানকেও দেখলাম, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, যাকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের একটা অংশ তৎপর ছিল। তো ভারতীয় সাংবাদিকদের প্রশ্নে যে বিষয়টা, তাদের মধ্যে আরেকটা চাপের বিষয় আমি লক্ষ্য করলাম, সেটি হচ্ছে পাকিস্তানের সাথে এখন আমেরিকার যেই ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা এবং সার্জিও গোরের এই সফর নিয়ে সজীব ওয়াজেদ জয়, আপনি যে কথাটি বলছেন যে সার্জিও গোর যে সমর্থন দিয়েছে এই সরকারের প্রতি, তারেক রহমান সরকারের প্রতি তার যে আস্থার যে প্রকাশ, তিনি বলছেন যে এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, এবং এই সরকার, বর্তমান আমেরিকান সরকার ট্রেড ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ভাবছে না। এবং এই পাকিস্তানের প্রশ্নটা এড়িয়ে গেছেন, যদিও সাংবাদিকের প্রশ্ন ছিল যে এখন তো পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো। তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, বা বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ কতটুকু দেশের স্বার্থে এই সম্পর্কগুলোকে কাজে লাগাতে পারবে, আপনার পর্যবেক্ষণ কি স্যার? ধন্যবাদ। এটা ইম্পর্টেন্ট। আপনার হয়তো মনে আছে কনক, যে আমি প্রথম এটা উপস্থাপন করেছিলাম রাওয়ার একটা ইনভিটেশন স্পিচে, তখন আমি সরাসরি এই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের কথা প্রথম উত্থাপন করেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি, খোদা তাআলার, যে আমি যেভাবে চিন্তা করেছি যে আমরা নিউক্লিয়ার আমব্রেলার অধীনে যাব কিনা, তখন আমার অবস্থানটাকে অনেকেই তাচ্ছিল্যর চোখে দেখেছে। কিন্তু আজকে আমি যে বলতে পারি যে বাংলাদেশের যে ডিফেন্স এস্টাবলিশমেন্ট, তারা ক্লিয়ারলি রিকগনাইজ করছে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার আমব্রেলা এবং পাকিস্তানের দ্বারা এই বাংলাদেশে যে মিসাইল প্রযুক্তি, যেটা আমাদের এখানে সক্রিয়ভাবে অবস্থান করা, এবং স্পেশালি পাকিস্তান যেভাবে আমাকে ডিফেন্সে সহযোগিতা করছে, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডিফেন্স, স্পেশালি যে ট্রেনিং, এয়ারফোর্সের ট্রেনিং, তারা একটা যে এয়ারফোর্সের দামি জেট পাঠিয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন চীনের কাছ থেকে এই যে তাদের